আপনি এখানে ক্যাম্প করছেন কেন? আমার তাঁবুর সামনে এসে দাঁড়িয়েছিলেন একজন মাঝবয়সী ভদ্রলোক। তিনি প্রশ্নটি করলেন, এ অঞ্চলে ক্যাম্প করার মতো জায়গা এর চেয়ে ভালো তো কোথাও খুঁজে পাইনি। নির্জন ফাঁকা জায়গা, কাছাকাছি কেউ কোথাও নেই। জায়গাটি কেন নির্জন বোঝার চেষ্টা করুন। এখানে একটা কয়লা খনি ছিল, নাম পোড়াডিহি কলিয়ারি। বছরখানেক আগে খনির মধ্যে হলো এক মারাত্মক বিস্ফোরণ মশাই। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে খনিটি একেবারে জলে ডুবে গেল, এবং খনির মধ্যে যারা কাজ করছিল, বিশ্বাস করবেন না মশাই, সকলে মারা পড়ে যায়। তারপর কলিয়ারিটি বন্ধ হয়ে গেছে আর কি। কলিয়ারি সকলেই এখন গ্রাম থেকে চলে গেছে। আর আপনি এই পরিত্যক্ত কলিয়ারির পাশের মাঠে নাকি ক্যাম্প করছেন? তাতে ক্ষতি কি হয়েছে জানতে পারি কি? মৃতদের সঙ্গে সহাবস্থান করছেন কিন্তু আপনি মশাই। খনির মধ্যে যারা মরেছে তাদের একজনেরও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। মরা মানুষকে আমি ভয় পাই না। খনি নিরাপত্তা বিভাগের ডিরেক্টর হরি সিং কিন্তু পান। এই দুর্ঘটনার তদন্তের কাজে এসেছেন তিনি, অথচ এখানে ক্যাম্প করে থাকছেন না। ভাবুন, খনির মধ্যে যারা মারা পড়েছে তাদের মধ্যে বিশেষ একজন সম্বন্ধে তার খুব অস্বস্তি আছে। কে এসে? এই খনির ম্যানেজার সুমন্ত মিত্র। হরি সিং তার তদন্তের ফলে এই সিদ্ধান্তে এসেছেন যে খনির মধ্যে দুর্ঘটনার জন্য তিনি দায়ী। খনির মধ্যে দাহ্য বিস্ফোরক মিথেন গ্যাস জমে আছে জেনেও নাকি সে খনিটাকে চালু রেখেছিল মশাই। ভাবুন, হরি সিং তার রিপোর্টে এই কথা লিখেই কিন্তু ভয় পেতে শুরু করেছেন। তার আশঙ্কা সুমন্ত হয়তো বেরিয়ে এসে, বুঝতেই পারছেন। হরি সিং এর মতো একজন বিজ্ঞানী ভূতে ভয় পান? তা হরি সিংকে গিয়ে বলুন, ভূত থাকলেও তার কিছু করার ক্ষমতা আছে বলে তো মনে হয় না। কিন্তু সিংজি এ জাতীয় সিদ্ধান্তে এলেন কি করে জানতে ইচ্ছা করছে। কারণ বিস্ফোরক গ্যাসে ভরা খনিতে জেনে শুনে কাজ চালানো তো সুমন্তবাবুর পক্ষে আত্মঘাতী হওয়ার সামিল। তার মানে কি এই যে সুমন্তবাবু আত্মঘাতী হতে চেয়েছিলেন? হয়তো তাই। শুনেছি টাকা পয়সা টানাটানি চলছিল তার। ক্ষতিপূরণ বাবু স্ত্রীকে মোটা অঙ্কের টাকা পাইয়ে দিতে চেয়েছিল সুমন্ত। বুঝলেন, কিন্তু হরি সিং এর এই রিপোর্টের দরুন সুমন্ত স্ত্রী ক্ষতিপূরণ হিসাবে এক পয়সাও পাবে কিনা সন্দেহ। খুবই দুঃখের কথা। অবশ্যই অবশ্যই, কিন্তু যাক সে কথা। চলুন, গৌরাঙ্গীর ডাক বাংলোতে গিয়ে থাকবেন আপনি। আজ্ঞে না, আমি এখানেই থাকব। এখানে থাকতে একটুও ভয় করছে না আমার। পরেশ, তুমি ভয় পাচ্ছ না তো? প্রশ্নটা আমি আমার ফিল্ড আর্দালি পরেশ গিরিকে করি। না স্যার, আপনি যখন ভয় পাচ্ছেন না, আমি আবার কেন ভাবতে যাব? প্রৌঢ় ভদ্রলোক চলে যাওয়ার পর পরেশ তার মাথা চুলকোতে চুলকোতে বললে, বলছি কি স্যার, আপনি বা আমি ভয় না পেলে জায়গাটা কিন্তু বেশ ভয়ঙ্কর। জলে ডুবে থাকা এতগুলো মরা মানুষের পাশাপাশি থাকা মানে আর কি, আমি ভয় পাচ্ছি না, তাও বলছি আর। জলে ডুবে থাকা মরা মানুষরা পচে গলে জলের সঙ্গে একাকার হয়ে গিয়েছে। তাদের দারুণ ভয় পাওয়ার কিছু একটা নেই মনে হয়। জায়গাটি হল রূপনারায়ণপুর থেকে 10 কিলোমিটার দূরে গৌরাঙ্গি। গৌরাঙ্গির চারপাশে ছোটখাটো কয়েকটি কয়লার খনি আছে। কয়লা নয়, অন্যান্য খনিজের খোঁজে গিয়েছি আমি সেখানে। তাঁবু খাটিয়ে অস্থায়ী আবাস গড়ে তুলেছি। দিন 15 আমার ওখানে থাকার কথা। খনিজের খোঁজে ভূতাত্ত্বিক সমীক্ষা শুরু করার আগে পরিত্যক্ত খনিটিকে পরীক্ষা করার ঝোঁক চাপল আমার। যেখানে পরেশ ও আমি তাঁবু খাটিয়েছি সেখান থেকে কয়েক পা এগিয়ে গেলে একটা ঢিবি। ঢিবির ওপাশে খনি। জং ধরা লোহার ডেরিকের নিচে শ্যাফট। শ্যাফটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল অতল স্পর্শী গহ্বর।
অন্ধকারে কিছুই দেখা না গেলেও আর্দ্রতার আভাস পাই। বুঝতে পারি খনির ভেতরকার সুড়ঙ্গগুলি সব জলে ভরে আছে। ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু যেন অস্বস্তি বোধ করি। নিঃশ্বাসের কষ্ট হতে থাকে। মনে হলো নিঃশ্বাস নেবার মতো যথেষ্ট হাওয়া এখানে নেই। স্পষ্ট বুঝতে পারি যে খনির মধ্যে জল ছাড়া আছে বিষাক্ত বাতাস। ওখান থেকে সরে আসি আমি। তাড়াতাড়ি ক্যাম্পে ফিরে এসে তাঁবুর মধ্যে ঢুকে খনির বিষ এখানকার বাতাসকে দূষিত করেছে কিনা বোঝার চেষ্টা করি। কয়লা খনির বিষাক্ত গ্যাস গন্ধ ও বর্ণহীন, কাজেই বাতাসে তার অস্তিত্ব আছে কি নেই তা আমাদের শরীরের উপরে তার প্রতিক্রিয়া দিয়ে বুঝতে হবে। খানিকক্ষণ তাঁবুর মধ্যে বসে থেকে জোরে জোরে নিঃশ্বাস নিই। না, কোনো রকম অস্বাচ্ছন্দ্য বোধ তো করছি না, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে না। কাজেই স্বস্তির নিঃশ্বাস ফেলে এই সিদ্ধান্তে আসি যে খনির বিষাক্ত গ্যাস খনির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ক্রমশ সন্ধ্যা ঘনিয়ে আসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অন্ধকার আরও গাঢ় হয়ে ওঠে। রাত্রে আমাকে খাবার পরিবেশন করতে করতে পরেশ বলল, কি সাংঘাতিক অন্ধকার স্যার। কৃষ্ণপক্ষের রাত, অন্ধকার তো হবেই। কিন্তু এত অন্ধকার আর কোথাও হতে দেখিনি। যত অন্ধকার হওয়া উচিত তার চেয়ে বেশি অন্ধকার আকাশ থেকে নেমে এসেছে মনে হচ্ছে। কি সব যাতা বলছো তার ঠিক নেই। ঠিকই বলছি স্যার, এ ব্যাপারে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে বেশি স্যার। আজকের রাতটা বড় খারাপ। মাঝরাতে পরেশের ডাকে আমার ঘুম ভেঙে যায়। ধড়মড় করে উঠে বসলাম। খাটের পাশের টুল থেকে চশমা তুলে নিয়ে চোখে এঁটে লণ্ঠনের ক্ষীণ আলোয় পরেশের ভয়ার্থ ফ্যাকাশে মুখ দেখতে পাই। এতই ভয় পেয়ে গিয়েছে যে তার মুখে কথা ফুটছে না। আমি উঠে দাঁড়িয়ে পরেশের কাঁধে হাত রেখে তাকে ঝাঁকানি দিতে দিতে বললাম, কি ব্যাপার পরেশ? এই পরেশ, কি ব্যাপার? কি হয়েছে তোমার? সে এসেছে। কে? কে এসেছে? যার জন্য আরো অন্ধকার আকাশ থেকে নেমে এলো। কি বলছো পরেশ? কলিয়ারির পাশে ঢিবির উপরে কুয়াশা নড়ে চড়ে স্যার। মনে হচ্ছে ওই ঢিবির উপরেই দাঁড়িয়ে আছে সে। চলো তো দেখি। না হুজুর, না। গায়ে চাদর জড়িয়ে আমি বেরিয়ে এলাম তাঁবু থেকে, পরেশের নিষেধে কর্ণপাত না করে। তখন আকাশে আত্মপ্রকাশ করেছে কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ। অন্ধকার ফিকে হয়ে গিয়েছে। কলিয়ারির পাশের ঢিবিটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। ঢিবির ওপরে চাপ চাপ কুয়াশা ছাড়া আর কিছুই নেই। পরেশের দিকে তাকিয়ে বললাম, কই, কুয়াশার মধ্যে কোনো রকম নড়াচড়া তো দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু একটু আগেই আমি দেখেছিলাম। তার মানে আমাকে দেখেই পালিয়েছে, তাই তো? আমাকে দেখেই যে পালায় তাকে ভয় পাওয়ার কিছুই নেই। যাও, তোমার তাঁবুর মধ্যে গিয়ে ঢুকে পড়ো। সকাল হওয়ার আগে আর বেরিও না। আধ ঘন্টার মধ্যেই কিন্তু পরেশ তার তাঁবু থেকে বেরিয়ে আসে। আমার তাঁবুর মধ্যে ঢুকে ভয়ার্ত কণ্ঠে বলল, আমার তাঁবু ধরে ঝাঁকানি দিচ্ছে স্যার। কে ঝাঁকানি দিচ্ছে? তা হাতে নাতে ধরে ফেলতে পারছো না? চলো
দেখছি। ধরা ছোঁয়ার মধ্যে কাউকেই পাওয়া গেল না। আমি পরেশকে বললাম, তোমার তাঁবু ধরে কেউ ঝাঁকানি দিচ্ছে না, হয়তো বাতাসে নড়ে উঠেছে, বুঝলে? বাতাস কই যে বাতাস নড়ে উঠবে? বাতাস না থাকলে বেঁচে আছো কি করে? সে যাই হোক, আমাকে আর বিরক্ত না করে ঘুমোতে দাও। ভয় যদি পেয়ে থাকো তাহলে আমার তাঁবুতে এসে শোও। আমার কথার ওপরে কোনো কথা না বলে পরেশ আমার তাঁবু থেকে বেরিয়ে যায়। সে আর ফিরে এলো না দেখে আমার মনে হলো হয়তো সে আর ভয় পাচ্ছে না, কিংবা তাঁবুতে ঝাঁকানি দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। পরদিন সকালে পরেশ যথারীতি চা নিয়ে এলো আমার তাঁবুতে। টুলের ওপরে চায়ের কাপের সঙ্গে একটি খাম রাখল, বন্ধ খাম। তার উপরে খনি নিরাপত্তা বিভাগের অধিকর্তা হরি সিংহের নাম লেখা আছে। কে দিয়ে গেল এটা? রাতে যে এসেছিল স্যার, আমার তাঁবুতে অনেকক্ষণ ধরে ঝাঁকুনি দেওয়ার পর ঢুকে পড়েছিল তাঁবুর মধ্যে। কে এসে? দেখেছো তুমি তাকে? না, পা থেকে মাথা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। কম্বল সরিয়ে দেখার সাহস হয়নি আমার। ঘর থেকে সে বেরিয়ে যাওয়ার পর আমার ক্যাম্প খাটের পাশের টুলের উপরে ওই চিঠিটা পড়ে থাকতে দেখলাম স্যার। খনি নিরাপত্তা বিভাগের অধিকর্তাকে গৌরাঙ্গীর সরকারি বিশ্রাম গৃহে পেয়ে গেলাম। পোড়াডিহি কলিয়ারির দুর্ঘটনার তদন্ত শেষ করে তিনি তখন ধানবাদে ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। চিঠিটা পড়ে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। তদন্তের কাজ আবার নতুন করে শুরু করতে হবে, কিন্তু এতদিন কোথায় ছিল এই কাগজটা? তা তো জানি না, আজই আমার ফিল্ড অর্ডারলি দিল এটা আমায়। কিন্তু কি আছে ওতে? পোড়াডিহি কলিয়ারির ম্যানেজার সুমন্ত মিত্রের বিবৃতি। দুর্ঘটনার ঠিক পূর্ব মুহূর্তে লিখেছেন তিনি। আসলে এটা কলিয়ারির লগ বুকের ছেঁড়া পাতা। কি লিখেছেন তিনি? এই দেখুন। সুমন্ত মিত্র লিখেছেন, কয়লার স্তরের মধ্যে প্রচ্ছন্ন ছিল একটা গ্যাস পকেট। হঠাৎ তার মধ্য থেকে মিথেন গ্যাস বেরিয়ে আসতে শুরু করেছে। এই গ্যাস পকেটের অস্তিত্ব সম্বন্ধে আমি কিছুই জানতাম না, আমার জানার কথাও নয়, কারণ গ্যাস বেরিয়ে আসা শুরু না হওয়া পর্যন্ত সে যে আছে তা বোঝার উপায় নেই। ঠিক এখনই ব্লাস্টিং শুরু হবে। শর্ট ফায়ার তার কাজ শুরু করে দিয়েছে, তাকে আটকাতে পারবো না। এখান থেকে আমি চিৎকার করলেও সে শুনতে পাবে না, কাজেই সর্বনাশ আসন্ন। এরপর আর কিছু লিখতে পারেননি সুমন্ত মিত্র। নিচে অনেক কষ্টে নিজের নাম স্বাক্ষর করেছেন। খনি নিরাপত্তা বিভাগের অধিকর্তা হরি সিং বললেন, সুমন্ত মিত্র যা লিখেছেন তা যদি সত্যি হয়, খনির মধ্যে আগে কখনো গ্যাস ছিল না। বিস্ফোরণের মুহূর্তেই কয়লা স্তরের লুকোনো গ্যাস পকেট থেকে মিথেন গ্যাস বেরিয়ে এসেছিল। অতএব খনির এই দুর্ঘটনার জন্য সুমন্ত মিত্র দায়ী নন। খনির লগবুকের ওই ছেঁড়া পাতার ভিত্তিতে নতুন করে তদন্ত হলো এবং সুমন্ত মিত্র অব্যাহতি পেলেন খনির দুর্ঘটনার দায়িত্ব থেকে। এতে খুশি হলেন সুমন্তর হিতৈষী বন্ধুরা, কারণ এই দুর্ঘটনার ব্যাপারে সুমন্ত নির্দোষ প্রমাণিত হওয়াতে সুমন্ত স্ত্রীর জন্য
ক্ষতিপূরণের টাকা আদায় করে নিতে অসুবিধে হবে না। লগবুকের ছেঁড়া পাতাটিকে জলে ডোবা খনি থেকে কে তুলে নিয়ে এসে পরেশকে দিল, এ প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব হরি সিং পেলেন না। পরেশ তাকে চোখে দেখেনি। কলিয়ারির পাশের ঢিবির ওপর যখন সে দাঁড়িয়েছিল তখন কুয়াশার সঙ্গে মিলেমিশে একাকার হয়েছিল সে। পরে যখন পরেশের তাঁবুর মধ্যে ঢুকেছিল তখন তার দিকে তাকাবার সাহস হয়নি পরেশের। তবে সে ঢুকতেই তাঁবুর ভেতরকার বাতাস নাকি স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছিল। পরেশের ধারণা সে জলের মধ্যে থেকে উঠে এসেছিল।